প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেয়েদের বিভিন্ন বয়সের পিরিয়ডের সমস্যা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার হাসিনা আফরোজ ১৯৫১ সালে নভেম্বরে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে জানুয়ারিতে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের অবস ও গাইনি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ধন্যবাদ অনুষ্ঠানে। ডাক্তার সাদিয়া। আমিও অনেক আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। ম্যাডাম, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মেয়েদের বিভিন্ন বয়সের পিরিয়ডের সমস্যা। আমি ম্যাডাম প্রথমে একটু জানতে চাইবো যে বিভিন্ন বয়স কথাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, আসলে কোন কোন বয়সে পিরিয়ডের সমস্যা আপনারা পেয়ে থাকেন? এটা বিভিন্ন বয়সে হয়ে থাকে, যেমন অ্যাডোলেসেন্ট একটা, যেটা হচ্ছে যে মেয়েদের পিউবার্টি মেনোরেজিয়া বলে। ইউজুয়ালি গড় বয়স হচ্ছে 13 বছর, 12 থেকে 13 বছরের মধ্যে মেয়েদের পিরিয়ড স্টার্ট হয়, সেটাকে বলে মেনার্কি। এইটা অনেক সময় অনেকের অনেক আগেই হয়ে যেতে পারে, 8 বছর বয়সেও হতে পারে, অনেকে 9 বছর বয়সে হতে পারে। এবং দেখা যায় যে এই যে মেনার্কিটা হওয়ার পরে তার প্রফিউজ ব্লিডিং হতে থাকলো। মা বাবা সবাই পাজলড হয়ে যাচ্ছে, এতটুকু বাচ্চার এত ব্লিডিং হচ্ছে, তখন তারা ডাক্তারের শরণাপন্ন হয়। এবং অনেকে আবার গায়েও লাগায় না যে না এটা তো হতে পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, প্রথম হয়েছে যেহেতু আবার ঠিক হয়ে যাবে। দেখা যায় যে এত এনিমিয়া নিয়ে এসছে, সে মেয়েকে হসপিটালে ভর্তি করে ব্লাড ট্রান্সফিউশন পর্যন্ত আমাদের দিতে হয়। আচ্ছা, তো কাজে যখন এই পিউবার্টি মেনোরেজিয়াটা হয় বা এই যে বয়ঃসন্ধিকালীন সময় একটা, এটাকে আমাদের জানতে হবে, মাকেও একটু আমাদের বলতে হবে যে এটা হয় হরমোনাল ইমব্যালেন্স থাকে কিছুটা। যখন এটাকে পিটুইটারি ওভারিয়ান এটা এক্সিস একটা আছে, সেই এক্সিসের উপরে হরমোন কাজ করে তার পিরিয়ডটা হয়। এটা যখন তার নতুন স্টার্ট হয়, তো এই যে ডেভেলপমেন্টাল যে এটা, তখন ওইটা হয়তো অনেক সময় পুরোপুরি ডেভেলপড হতে একটু সময় লাগে। তার মধ্যে হরমোনের এটা আধিক্য দেখা দিলে, এস্ট্রোজেন প্রজেস্টেরন বা তখন এটা হতে পারে। কাজেই তাকে আমরা অ্যাসুরেন্স করতে পারি যে এটা ঠিক হয়ে যাবে। এবং যদি তার হেভি ব্লিডিং হয়, তখন তাকে আমরা কিছু মেডিকেশন দিতে পারি, প্রজেস্টেরন, যেমন নরমেন্স নামের ট্যাবলেট আছে, এগুলো আমরা তার সাইক্লিক্যাল অর্ডারে 2-3 মাস দিয়ে দেখতে পারি যাতে তার পিরিয়ডটা রেগুলার হয়। কিছু আয়রন ভিটামিন দিলাম, তার হেলথ যদি থাকে, তাকে আমরা ইমপ্রুভ ডায়েট এবং তার এক্সারসাইজ সবকিছু মিলে আমরা তাকে একটা অ্যাসুরেন্স দিয়ে, সার্বিক একটা ধারণা দিয়ে তাকে আমরা হালকা ম্যানেজমেন্ট করতে পারি। কিন্তু যে পেশেন্টগুলো অনেক ব্লিডিং হয়ে একদম এনিমিয়া হয়ে যায়, তাদেরকে অ্যাডমিট করতে হয়। অ্যাডমিট করে তাদেরকে হয়তো ব্লাড ট্রান্সফিউশন বা অন্য কিছু দিতে হয়, এবং 3-4 মাস। এবং কিছু ইনভেস্টিগেশন অবশ্যই করা উচিত, যেমন থাইরয়েড প্রোফাইলটা করা উচিত, ব্লাড সিবিসিটা করা উচিত, তারপর তার একটা প্রাইমারি একটা আলট্রাসোনোগ্রাম করা উচিত। হয়তো কিছু পাওয়া যায় না, কিন্তু তারপরও করে দেখা উচিত, যদি আন্ডারলাইং কিছু থাকে এটা দেখা উচিত। আর যদি কিছু না পাওয়া যায়, ধরে নিতে হবে এটা তার একটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হচ্ছে, এবং এই জন্য তাকে সহজেই চিকিৎসা করে এটাকে কিওর করা যায়। ম্যাডাম, আমরা তো পিউবার্টি মেনোরেজিয়া সম্পর্কে জানলাম, আর কি আরেকটা হচ্ছে রিপ্রোডাক্টিভ পিরিয়ডে, যেটা হচ্ছে আমাদের 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত মেয়েদের হতে পারে। এটা বেশিরভাগ কারণেই অনেক সময় দেখা যায় যে প্রেগন্যান্সি জনিত সমস্যার কারণে হতে পারে। আর একটা পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে, তাদের অনেক সময় পিরিয়ডের সমস্যা হয়, তারা অনেক বাল্কি হয়ে যায়, তাদেরও হরমোনের সমস্যা, এটা একটা হরমোনের সমস্যার জন্য হয়। আবার প্রেগন্যান্সি সে জানেই না তার প্রেগন্যান্সি হয়ে সেটা নষ্ট হয়ে গেছে, সে জানে না, তার মাসে মাসে একটু পিরিয়ড হয়ে যাচ্ছে, সেটাকে ইগনোর করে গেল। তারপর দেখা যাচ্ছে কোনো সময় একটা হেভি ফ্লো হলো, তো এইটা হেভি ফ্লো হওয়ার পরে সে ডাক্তারের কাছে আসলো। কিন্তু একটা পিরিয়ড আমরা মেনোরেজিয়া বা বেশি হেভি ব্লিডিং কখন বলবো? আমরা তো মেজার করে দেখি না যে 1 কেজি ব্লাড গেল না 500 ml গেল, আমার আসলে সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, সেটাই। যখন দেখা যাচ্ছে তার একদিনে 2-3 ঘন্টার পর প্যাড চেঞ্জ করতে হচ্ছে বা স্যানিটারি ন্যাপকিন চেঞ্জ করতে হচ্ছে, তখন তার ধরে নিতে হবে তার পিরিয়ডটা একটু ভিজে যাচ্ছে তাড়াতাড়ি, এটা একটা কারণ হতে পারে। আর একটা যে তার 7 দিনের বেশি তার এটা কন্টিনিউ করলো,
আচ্ছা আমরা ইউজুয়ালি 5 থেকে 7 দিন পর্যন্ত নর্মাল ধরে নেই, কিন্তু 7 দিনের বেশিও তার কন্টিনিউ করে যাচ্ছে, স্টপ হচ্ছে না, তো সেটাও একটা প্রবলেম। আচ্ছা। এরকম যদি প্রবলেম হয় তখন আমরা বলবো যে তার একটু ডাক্তারের চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। হ্যাঁ। আচ্ছা আর আরো কিছু কিছু সমস্যা যেটা রিপ্রোডাক্টিভ পিরিয়ড হতে পারে, যেটা যেটা বললাম প্রেগন্যান্সি জনিত সমস্যা, তারপরে ইউটেরাসের সমস্যা, আচ্ছা যেটা ফাইব্রয়েড ইউটেরাস বলে, এটা বিনাইন এগুলো কন্ডিশন, ইউটেরাসের ভিতরে টিউমার ডেভেলপ করে, সেটা স্পেস অকুপাই করে অনেক বেশি বড় সারফেস করে করতে পারে। কারো কারোতে পেলভিক ইনফেকশনের কারণে তার কনজেশন হয়ে তার এরকম ব্লিডিং প্রবলেম হতে পারে। আচ্ছা আবার কারো কারো হচ্ছে আইইউসিডি নিয়ে তারও হেভি ফ্লো একটা হতে পারে, মানে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থার বিভিন্ন একটা ধরনের যন্ত্র আইইউসিডি নিয়ে হতে জন্ম পারে। নিয়ন্ত্রণ ব্যবস্থাপত্র। হ্যাঁ, এটা একটা কপারটি বলে, এটা অনেক সময় হয় অনেক সময় হয় না, তবে রেয়ার একটা কন্ডিশন এটা হতে পারে, আচ্ছা। ইনফেকশন হয়ে হতে পারে। আচ্ছা আর আর যেটা হচ্ছে 30 বছরের পরে বা এরকম তাদের সার্ভিক্সে জরায়ুর জনিত ক্যান্সার, তারপর সার্ভাইকাল ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এরকম কারণেও হতে পারে। আচ্ছা সেই ক্ষেত্রে পিরিয়ডের সমস্যা নিয়ে আসতে পারে। হ্যাঁ, আবার পোস্ট অ্যাবর্শন হতে পারে, যে তার পিরিয়ড অপারেশন কমপ্লিট হতে পারে, আবার ডেলিভারির পরেও কিন্তু তার পিরিয়ডের একটা প্রবলেম হতে পারে, সেটাও একটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে। এবং ডেলিভারির পরে যেটা হতে পারে, যেটা হচ্ছে অনেক দিন ধরে তার পিরিয়ড আর বন্ধ হচ্ছে না, তখন আমাদের পরীক্ষা করে দেখা উচিত, তার ব্লাড কাউন্ট করা উচিত, তার হাই ভ্যাজানাল সোয়াবটা করে দেখা উচিত, তার আল্ট্রাসাউন্ড করে দেখা উচিত যে ডেলিভারি হয়ে গেছে, তার কোনো যে ফুল বলে বা প্লাসেন্টা বলে তার কোনো বিটস বা কোনো কিছু রয়ে গেছে কিনা, এরকম এইদার সিজারিয়ান অর নরমাল ডেলিভারি, যে কোনো ক্ষেত্রে এটা হতে পারে। ম্যাডাম একটু জানতে চাইবো যে এই যে বিভিন্ন বয়সে যে সমস্যাগুলো হচ্ছে, এগুলোর ক্ষেত্রে বিভিন্ন কারণ আপনি বললেন, চিকিৎসার কি কি সুযোগ আছে বা আপনারা কি কি ধরনের চিকিৎসা করে থাকেন এই ক্ষেত্রে? হ্যাঁ, সব কিছুরই চিকিৎসার সুযোগ আছে, যেমন প্রিভটি মেনে যেটা আমি বলেই দিলাম, এটা একটা অ্যাসুরেন্স করে বা বলেছি, এগুলির কারণে অ্যাকর্ডিং টু দ্য কজ আমাদের ফাইন্ড আউট করতে হবে তার কি কারণে এটা হচ্ছে। আচ্ছা, ব্লিডিং এর কারণটা বের করতে হবে। ব্লিডিং এর কারণটা বের করতে হবে। তার যদি প্রেগন্যান্সি জনিত সমস্যা হয়ে থাকে বা কোনো অ্যাবর্শন বা ইলাজ সমস্যা হয়ে থাকে, তাহলে আমাদেরকে হচ্ছে প্রথমে মেডিকেল ট্রিটমেন্ট আছে, সেটা করে যদি তারপরেও ক্লিয়ার না হয় তখন আমরা ইভাকুয়েশন করলাম, একটা ডিএনসি বা ইভাকুয়েশন করে তাকে আমরা কিউর করতে পারি, ফলোড বাই অ্যান্টিবায়োটিক থেরাপি তাকে দিতে পারি, পিআইডি তো আমরা অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে পারি। আর যদি বড় বড় টিউমার বা মানে ফাইব্রয়েড ইউটেরাস থাকে, তার আমরা মায়োমেক্টমি করলাম। আর যার ফ্যামিলি কমপ্লিট হয়ে যায়, হয়তো 40-এর উপরে বয়স, তার অনেকগুলো ফাইব্রয়েডস আছে বা আছে, এটারও আমরা হিস্টেক্টমি করতে পারি। এবং কতগুলি মেডিকেল ট্রিটমেন্টও আছে নন সার্জিক্যাল, যেটা সেটা হচ্ছে হরমোনাল ট্রিটমেন্ট বলে, এবং কিছু হচ্ছে মিরেনা, যেটা নতুন নিউয়ার অ্যাডভান্সেস অনেক কিছু আসছে, মিরেনা, তারপরে ইনজেকশন ফর্মে কিছু আমরা দিয়ে তার পিরিয়ডটাকে বন্ধ করে কিছুদিন এটা আমরা করতে পারি। এবং আর্টারি, এন্ডোমেট্রিয়াল আর্টারি, যেটা ইউটেরাসের সাথে কিছু আর্টারি আছে, সেটাকে আমরা যদি ক্লাম্পিং করে, এম্বোলাইজেশন বলে, করে যদি আমরা সার্কুলেশনটাকে বন্ধ করে দিই ফাইব্রয়েডের, তাহলে ফাইব্রয়েডটা শিঙ্ক করে যায়। আচ্ছা, আবার যদি হচ্ছে 45-এর পরে হচ্ছে আমরা তাকে কিছুদিন মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে তার যদি মেনোপজ পর্যন্ত টানতে পারি, তাহলে তো এমনিতেই শিঙ্ক করে যায়। তবে এগুলোকে ফলো আপে রাখা উচিত। আর যার আসলে কোনোভাবেই কোনো কিছু কন্ট্রোল হচ্ছে না, তার সার্জিক্যাল ট্রিটমেন্টেই যেতে হবে। ম্যাডাম, একটার কথা প্রায়ই শোনা যায় বিভিন্ন বয়সের ক্ষেত্রে, যে পিরিয়ডের সময় ব্যথা হচ্ছে, এই ব্যাপারটাকে কি আপনি সমস্যা বলবেন কিনা? হালকা পাতলা ব্যথা খুব একটা সমস্যা না, কারণ ওভুলেশন যাদের হয়, যাদের হচ্ছে ডিম্বাণুটাই হয়, তাদের হালকা ব্যথা হতে পারে, ওভুলেশন পেইন মিড সাইকেলে হয়। আবার যাদের ওভুলেশন হয়, তাদের প্রজেস্টেরন সিক্রেশনটা হয়, এর জন্য একটু ব্যথা হতে পারে। কিন্তু যদি সিভিয়ার পেইন হয়, অনেক পেইন, যেটা পেশেন্ট ইনকাপেবল হয় হাঁটা চলা বা তার ডেইলি অ্যাক্টিভিটিসে হ্যাম্পার করে, তখন কিন্তু এটা ট্রিটমেন্ট দিতে হবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস জাতীয় সমস্যার কারণে বা পেলভিক ইনফেকশনের কারণে হতে পারে। এন্ডোমেট্রিওসিস হলে সেটাও আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট সবই আছে। আমরা যদি বেশি ইয়াঙ্গার এজ হয়, সে ফ্যামিলি নিতে চায়, মানে তার ফ্যামিলি কমপ্লিট হয় নাই, তাকে আমরা বলি যে তোমরা ফ্যামিলি কমপ্লিট করো এবং তোমরা বাচ্চা নিয়ে ফেলো। বাচ্চা নিয়ে ফেললে হয়তো এই জিনিসটা কিওর হয়ে যায়। আবার যাদের হচ্ছে যদি অন্য কোনো কারণে পেইন ইনফেকশনের কারণে হয় বা অ্যাবর্শনের কারণে রিটেন প্রোডাক্ট আছে, তারাও পেইন হতে পারে। সেক্ষেত্রে আমরা সেটাকে রিমুভ করতে পারি এবং পেলভিক ইনফেকশন হলে তাকে ট্রিটমেন্ট দিতে পারি। আবার যদি এন্ডোমেট্রিওসিস আমরা যদি সার্জিক্যাল ম্যানেজমেন্টও করতে পারি, ল্যাপারোস্কোপিকে করতে পারি, অ্যাবলেশন করতে পারি এন্ডোমেট্রিক টিস্যুগুলা, এটাও করতে পারি। ম্যাডাম, অনেকের ক্ষেত্রে আমরা দেখে থাকি বা অনেক ক্ষেত্রে আপনারা হয়তো পেয়ে থাকেন যে একজন মহিলা বা কোনো মেয়ে, সে হয়তো বুঝতেই পারছে না যে তার আসলে মাসিকের সমস্যা হচ্ছে বা এটা তার সমস্যা, সেই সমস্যাটা পুষেই রাখছে। এই ব্যাপারগুলো আপনারা তখন কিভাবে ব্যবস্থা নেন এই ব্যাপারগুলোর ক্ষেত্রে?
এরকম পেশেন্ট আমরা পাই অনেক সময়, আলটিমেটলি তাদেরকে আসতেই হয়, হয়তো সে বুঝতে পারছে না তার দীর্ঘদিন ধরে পিরিয়ড হচ্ছে, ওরা মনে করে যে এটা তো নর্মাল হতেই পারে, তার কোনো গায়ে লাগাচ্ছে না, অথবা তার পিরিয়ড হচ্ছেই না, সে দিন দিন বাল্কি হয়ে যাচ্ছে, ইয়াং একটা মেয়ে, সে মোটা সোটা হয়ে যাচ্ছে, তার ব্রণ হচ্ছে মুখে, বা তার পিরিয়ডের সমস্যা হচ্ছে, সে সেটাও বুঝতে পারছে না। যখন দেখা যায় যে তার বিয়ের সময় হলো বা কোনো হচ্ছে, তখন বা তার বিয়েও হয়ে গেল, বাচ্চা কাচ্চা হচ্ছে না, তখন আসে আমাদের কাছে। তখন আমরা তাকে হচ্ছে করি হরমোনাল থেরাপি বা তার ওয়েট রিডাকশন করার জন্য। এটা সাধারণত বেশিরভাগ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা তাকে পলিসিস্টিক ওভারিটা অত বেশি কিউরেবল না, তাকে আমরা অ্যাডভাইস করি বেবি নিয়ে নেওয়ার জন্য, এবং তাকে কিছু হরমোন দিয়ে পিরিয়ডটা রেগুলার করে তার ওভুলেশন ইন্ডাকশন করা হয় যাতে সে বেবি নিতে পারে। আর যারা অনেক আছে এত ইম্ব্যাসাল যে সে তার ব্লিডিং হয়ে হয়ে, এমনও পেশেন্ট অনেক পাওয়া গেছে, এটা কিন্তু নট আনকমন, এটা খুবই কমন, যে 6 হিমোগ্লোবিন নিয়ে আসছে, 5 হিমোগ্লোবিন নিয়ে আসছে, তীব্র রক্তশূন্যতা নিয়ে আসছে, কিন্তু সে কোনো কিছুই বুঝতেই পারতেছে না তার সমস্যা হয়েছে। আসলে একটু সচেতন হতে হবে। এখন এই পেশেন্টকে সচেতন করার দায়িত্ব, এখন আমি জানি না, আমরা তো আসলে এরকম এটা মাস্ট নিজেকেই আসলে একটু কনসিয়াস থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। এইজন্য বলি মেয়েদের লেখাপড়া শেখা দরকার, মেয়েদেরই বেশি শেখা দরকার আসলে লেখাপড়া, নিজের স্বাস্থ্যের জন্য, পারিবারিক স্বাস্থ্যের জন্য, সর্বোপরি একটা ভালো জীবন যাপন করার জন্য আসলে প্রয়োজন। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। হ্যাঁ, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং এখানে কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, জেনে নিলাম বিভিন্ন বয়সে মেয়েদের পিরিয়ডের নানা সমস্যাজনিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এবারে থাকছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো কেটলবেলের আরেকটা মুভমেন্ট। এটাকে আমরা ফোকাস করবো হচ্ছে লেগসকে। এটা আমরা কম্বিনেশন করবো। কম্বিনেশনটা হচ্ছে স্কোয়াট অ্যান্ড সুমো স্কোয়াট। সুমো স্কোয়াডে হচ্ছে যে বেনিফিটটা আমরা পাই সেটা হচ্ছে মানে কোয়াডসটাকে আমরা করতে পারি, ফোকাস করতে পারি। অ্যাট দ্য সেম টাইম ডেড লিফটের যে বেনিফিটগুলো সেই বেনিফিটগুলো আমরা পাবি। এবং সুমো স্কোয়াডের যে বেনিফিটটা সেটা হচ্ছে আপনার গ্লুটসের যে মাসলটা, সেই মাসলটা সবচেয়ে বেশি ডিফাইন হয়। আর একটা জিনিস আমরা খেয়াল রাখবো, গ্লুটস যত বেশি স্ট্রং হবে, লেগসের মানে স্ট্রেংথ তত হবে, মানে বেশি হবে। এবং শুধু খালি লেগসের আবার একটা আমরা জানি যে লেগসের স্ট্রেংথ যত বেশি হবে, আপার বডির স্ট্রেংথ তার সেই পরিমাণ বেশি হবে। এখন আমরা দেখবো যে কেটলবেলের মাধ্যমে কীভাবে লোয়ার পোর্শনের স্ট্রেংথটা আমরা ডেভেলপ আমরা করবো। এখন দেখি কীভাবে আমরা জিনিসটা করবো। ওকে সাদমান, আজকে দেখাবো আমাদের সাদমান। ওকে, প্রথমে আমরা শুরু করব হচ্ছে সুমো এর মাধ্যমে, স্কোয়াডের মাধ্যমে। আমরা কেটলবেলটাকে মাঝখানে ধরবো দুই হাতে। ওকে, নর্মাল স্কোয়াড করবো। ওকে, কোথায় থাকো। ওকে, এই স্কোয়াডটা আমরা যেভাবে করবো সেটা হচ্ছে একটা স্ট্রেচ আমরা 30 সেকেন্ড পর্যন্ত করবো। ওকে, 30 সেকেন্ড পর্যন্ত করবো। এখন জিনিসটা করবো একটু মানে যদি প্রথম দিকে হয় তাহলে স্লোলি করবে, কিন্তু আস্তে আস্তে ট্রাই করবো আমরা অ্যাটলিস্ট 30 সেকেন্ডে মিনিমাম 30 রেপিটেশন যাতে আমরা করতে পারি। যখন 30 সেকেন্ড হয়ে যাবে, দেন হোয়াট উইল ডু, আমরা যেটা করবো, আমরা উইল সুইং দ্য ওয়ে, সুইং উঠে গেল। তার মানে সেম পজিশনে আমরা বেসিক যে মোশনটা করি সেটাই। ওকে, নাও ডু নর্মাল স্কোয়াডস। ওকে, তার মানে ডান দিকে করছে, ডান হাতে নিয়ে ওয়েটটা নিয়ে তারপরে সে করছে। ওকে, যাচ্ছে। ওকে, ইয়েস, এটাও করবে 30 সেকেন্ড। ওকে, 30 সেকেন্ড যখন শেষ হয়ে যাবে, দেন সে কী করবে, ওকে সুইং। ওকে, অল্টারনেটিভ হ্যান্ড। ওকে, নাও চলে যাবে দিকে, লেফট দিকে। তারপরে পুরো ফোকাসটা পড়বে লেফট সাইডে। ওকে, গো ফর 30 সেকেন্ডস। ইয়েস, গো। ইয়েস, এরপরে যখন হবে, ওকে, ড্রপ ডাউন সুমো স্কোয়াড, গো। ওকে, এখন এভাবে যেটা করবে, ইটস এগেইন 30 সেকেন্ডস। ওকে, স্টপ। তাহলে কি হচ্ছে, প্রথমে সুমো করলো 30 সেকেন্ড, এরপরে রাইট হ্যান্ড 30 সেকেন্ড, লেফট হ্যান্ড 30 সেকেন্ড, এরপর আবার সুমো 30 সেকেন্ড। 2 মিনিটস হয়ে গেল। 2 মিনিট হয়ে যাওয়ার পরে আবার 1 মিনিট রেস্ট দেবেন। খেয়াল রাখবেন, আগে আমরা যে প্রোগ্রামগুলো দেখিয়েছি এগুলো কিন্তু সিরিয়ালি আসছে। এটা হচ্ছে একটা প্রোগ্রামের এক্সারসাইজ কিন্তু। সুতরাং আমরা যখন শেষ করবো, যে এক্সারসাইজগুলো শেষ করবো, প্রত্যেকটা এক্সারসাইজ যদি আপনি 2 মিনিটস 1 মিনিট করে করতে থাকেন, ইটস এ টোটাল প্রোগ্রাম। এই প্রোগ্রাম যদি আপনি মানে করতে পারেন, যেটা আমি বললাম 30 মিনিটসের মতো লাগবে, আপনাকে টাইম লাগবে, তাহলে যেটা কম্বিনেশন যেটা হচ্ছে মাস্কুলারিটি, ভাস্কুলারিটি অ্যান্ড কার্ডিওভাস্কুলারিটি, তিনটা একসাথে আপনি পাবেন, বেনিফিটগুলো আপনি পাবেন।
প্রিয় দর্শক, কলা আমাদের সবার খুব পছন্দের এবং খুব পরিচিত একটি ফল। কলার রয়েছে নানান পুষ্টিগুণ। চলুন এই পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকে। আমাদের দেশের জন্য কলা খুব সহজলভ্য একটি খাবার। কলা হচ্ছে উচ্চ ক্যালোরি সম্পন্ন ফলগুলোর মধ্যে অন্যতম। 100 গ্রাম কলা থেকে আমরা প্রায় 90 কিলো ক্যালোরি পেয়ে থাকি। এছাড়াও কলাতে খুব ভালো অ্যামাউন্টের হেলথ বেনিফিটিং অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিনস এবং মিনারেলস থাকে। খুব সহজপাচ্য এই ফলের সুক্রোজ এবং ফ্রুক্টোজ আমাদের ইনস্ট্যান্টলি এনার্জি রিপ্লেনিশেস করে থাকে এবং আমাদের বডিকে রিভাইটালাইজ করে থাকে। আর এই জন্যই কলার এই কোয়ালিটির জন্য দেখা যায় যে অ্যাথলেটস যারা থাকে বা যারা খেলাধুলা করে থাকে তাদেরকে ইনস্ট্যান্ট এনার্জির জন্য কিন্তু এই কলা আমরা দিয়ে থাকি। এছাড়াও আন্ডারওয়েট চিলড্রেন যারা থাকে তাদেরকে ট্রিটমেন্টের একটা পার্ট হিসেবে আমরা এই কলা সাপ্লিমেন্ট ফুড হিসেবে দিয়ে থাকি। কলাতে খুব ভালো পরিমাণে আঁশ থাকে, এটা আমাদের কনস্টিপেশনের প্রবলেমকে দূর করতে সাহায্য করে। এছাড়াও এটি এজিং এবং ভ্যারাইটিস ডিজিজ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। কলাতে আমরা যে ভিটামিন B6 পেয়ে থাকি সেটি কিন্তু অ্যানিমিয়া এবং নিউরাইটিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে থাকে। এছাড়াও এটি আমাদের বিভিন্ন নার্ভাস সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে। কলাতে প্রচুর পরিমাণে আমরা ভিটামিন C পেয়ে থাকি। এটি আমাদের বডির যে ইনফেকশাস এজেন্ট এবং হার্মফুল অক্সিজেন ফ্রি রেডিকুলসগুলোকে কাজ করে থাকে এই ক্ষেত্রে। এছাড়াও কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে, যেটি আমাদের বডির ক্ষেত্রে বিভিন্ন সেলের প্রোটেকশনের ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে। ফ্রেশ কলা থেকে আমরা প্রচুর পরিমাণে পটাশিয়াম পেয়ে থাকি। এছাড়াও কলাতে হাই পটাশিয়াম এবং লো সোডিয়াম থাকায় এটি আমাদের মানবদেহের সেল এবং বডি ফ্লুইডের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট এবং এগুলো আমাদের হার্ট রেট কন্ট্রোল করে এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে থাকে। কলাতে যে ডোপামিন রয়েছে, অর্থাৎ কলা খেলে আমাদের শরীরে একটা হরমোন তৈরি হয় যেটাকে আমরা ডোপামিন বলে থাকি। এটি খাওয়ার পরে যেটা হয়, আমাদের শরীরে যে বিষণ্ণতা থাকে বা আমরা যদি কখনো বিষণ্ণ থাকি সেটি কাটিয়ে কিন্তু আমাদের মন মেজাজ একদমই ফুরফুরা হয়ে যায়। এছাড়াও কলাতে যে অ্যান্টিঅক্সিডেন্ট ফেনোলিক রয়েছে সেটি আমাদের কিডনি ক্যান্সারকে দূর করে থাকে। কলা সম্পর্কে আরেকটি ভ্রান্ত ধারণা হচ্ছে যে কলা খেলেই ওজন বেড়ে যায়, বাট আমি বলবো যে কলাতে যে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে বরং এটি ওজন কমাতেই কিন্তু সাহায্য করে। সুতরাং বলা যায় যে আমরা শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি পর্যন্ত আমরা সবাই প্রতিদিন অন্তত একটি করে কলা খাওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। যাদের অনেক দেরিতে ঘুম আসে তারা ঘুমানোর 2 ঘন্টা পূর্বে টিভি দেখা বন্ধ করুন আর রাতের বেলা চা কফিকে না বলুন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। টনসিল হচ্ছে একটা লিম্ফয়েড টিস্যু আমরা বলি। আমাদের খাদ্য নালী গলায় যে ওরোফেরিংস থাকে, ডাক্তারি পরিভাষা বলে, সেখানে দুটো থাকে এবং গলায় বিভিন্ন জায়গায় এই লিম্ফয়েড টিস্যুগুলো থাকে। এটাকে আমরা ওয়ালডেয়ার্স রিং বলে একটা রিং আছে, যেটা তার একটা অংশ হচ্ছে টনসিল এবং আরেকটা অংশ হচ্ছে এডিনয়েড। এডিনয়েডটা থাকে আমাদের নাকের পিছনে, যাকে আমরা নাজোফেরিংস বা ডাক্তারি পরিভাষা নাজোফেরিংস বলি। তো এই দুটোই কিন্তু লিম্ফয়েড টিস্যু, মানে এগুলো আমাদেরকে প্রাথমিক অবস্থায় সুরক্ষা দিয়ে থাকে। তো এগুলো সুরক্ষা দেয়, কিন্তু যখন এগুলো প্রদাহ হয় তখন এগুলো মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।